আসসালামু আলাইকুম। স্টেপ চেঞ্জ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাডমিশন ক্র্যাশ কোর্সের তাপগতিবিদ্যা 1 পরীক্ষার সলভ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ফিজিক্স সেকেন্ড পেপারের আজকে আমাদের প্রথম পরীক্ষার সলভ ক্লাস। তাহলে আমরা শুরু করে দিই। 1 নম্বর প্রশ্ন কি বলেছে পড়েন। সেলসিয়াস স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি বৃদ্ধি পেলে ফারেনহাইট স্কেল অনুসারে বৃদ্ধির মান কত হবে? আচ্ছা, খেয়াল করেন, আমরা নর্মালি ফারেনহাইটের সাথে সেলসিয়াসের একটা সম্পর্ক জানি, এস সি ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। অনেকে এই ফর্মুলাটা দিয়ে করতে যাবেন, কিন্তু করতে গেলে দেখবেন আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না। এর কারণ কি দেখেন, এখানে সি এফ, আপনি এখান থেকে যেটা করেন সেটা হচ্ছে এফ এর মানটা বের করেন। এফ মানে কি? এফ মানে হচ্ছে ফারেনহাইট স্কেলে কোনো একটা তাপমাত্রার মান, কিন্তু এখানে আমাকে তাপমাত্রার বৃদ্ধির মান কত সেটা বের করতে বলছে, তাপমাত্রার পরিবর্তন বের করতে বলছে। সেলসিয়াস স্কেলে কোন একটা তাপমাত্রা পরিবর্তন দেওয়া আছে 50 ডিগ্রি, ফারেনহাইট স্কেলে সেই পরিবর্তনটা কত হবে। ওকে, যেমন আমরা কেলভিন স্কেলের ক্ষেত্রে জানি যে সেলসিয়াস স্কেলে পরিবর্তন যা হয় কেলভিন স্কেলে তাই হয়, কিন্তু ফারেনহাইট স্কেলে কিন্তু তা হয় না। সেটা কত হয় সেটা আপনাকে বের করতে বলছে। দেখেন একদম সিম্পল একটা হিসাব। আমরা জানি সেলসিয়াস স্কেলের ভাগ সংখ্যা 100। ভাগ সংখ্যা মানে কি? নিম্নবিন্দু থেকে ঊর্ধ্ববিন্দুর পার্থক্য। নিম্নবিন্দু 0, ঊর্ধ্ববিন্দু 100, গ্যাপ কত? 100। ফারেনহাইট স্কেলের ভাগ সংখ্যা কত? শুরু হয় 32 থেকে, শেষ হয় 212-তে। ভাগ সংখ্যা কত? 180। তাহলে খেয়াল করেন, সেলসিয়াস স্কেলে ভাগ সংখ্যা যদি হয় 100, সেখানে ফারেনহাইট স্কেলে ভাগ সংখ্যা হয় 180। মানে 100 সেলসিয়াস স্কেলে 100 পরিবর্তনের জন্য ফারেনহাইট স্কেলে পরিবর্তন হয় 180। সুতরাং 1 ডিগ্রি পরিবর্তনের জন্য এই পরিবর্তনটা কত হবে? 180 ডিভাইডেড বাই 100। আমাকে বের করতে বলছে 50 ডিগ্রির জন্য। যদি সেলসিয়াস স্কেলে পরিবর্তন হয় 50, তাহলে ফারেনহাইট স্কেলে সেটা হবে এত। কাটাছিড়া করেন, 2 এটা দিয়ে এটা কাটেন, 90। অ্যান্সার হবে 90 ডিগ্রি। খেয়াল করেন, এখানে এত বড় হিসাবও আপনার করা দরকার নেই। 100 যেখানে সেলসিয়াস স্কেলে ভাগ সংখ্যা 100, সেখানে ফারেনহাইট স্কেলে 180। এখানে 50-এর মান বের করতে বলছে, মানে অর্ধেক। অর্ধেকের জন্য এটা অর্ধেক হবে। ঠিক আছে, এভাবে করে আপনি করতে পারেন। আর অন্য যে কোনো একটা সংখ্যা আসলে মনে করেন বলে দিল 32, এটার মান বলে দিল 32, তাহলে ফারেনহাইট স্কেলে সেটা কত হবে? তখন কিন্তু এভাবে ঐকিক নিয়ম দিয়ে করে ফেলবেন। সহজ একটা হিসাব। পরের প্রশ্নটা আমরা দেখি, 2 নাম্বার। তাপগতিবিদ্যার কোন সূত্রের ভিত্তিতে থার্মোমিটার তৈরি করা হয়েছে? মুখস্থ, তাপগতিবিদ্যার 0তম সূত্র। ঠিক আছে, 3 নাম্বার প্রশ্ন। পরেরটা দেখি কি বলেছে। হটপটে খাবার রাখলে খাবার গরম থাকে। হটপট কোন ধরনের সিস্টেম? আমরা জানি সিস্টেম 3 ধরনের। একটা হচ্ছে খোলা বা উন্মুক্ত সিস্টেম, আরেকটা হচ্ছে বদ্ধ সিস্টেম, আরেকটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। খোলা সিস্টেম মানে কি? যেই সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি বিনিময় করে। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম মানে কি? যেই সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করে, ভর বিনিময় করে না। বিচ্ছিন্ন সিস্টেম মানে হচ্ছে যে সিস্টেম ভরও বিনিময় করবে না, শক্তিও বিনিময় করবে না। খেয়াল করেন, একটা হটপট, হটপটের মধ্যে আমরা খাবার রাখলে খাবারটা গরম থাকে। কারণ খাবারের মধ্যে যে তাপটা আছে সেই তাপটা বাহিরে বের হইতে পারে না। তাপ বাহিরে বের হইতে পারে না মানে কি? ওই সিস্টেম পরিবেশের সাথে শক্তি বিনিময় করতে পারে না। শক্তি তো বিনিময় করতে পারেই না, বরং খাবার থেকে যে বাষ্পটা বের হওয়ার কথা সেই বাষ্পটাও কিন্তু পরিবেশে বের হতে পারে না। তাহলে এখানে এই সিস্টেম পরিবেশের সাথে শক্তি প্লাস ভর কোনোটাই বিনিময় করতেছে না। সুতরাং এটা হবে একটা বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম মানে হচ্ছে আইসোলেটেড সিস্টেম। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্সার হবে আইসোলেটেড সিস্টেম। এখন আপনাকে যদি বলতো যে একটা পাতিলের মধ্যে গরম খাবার রাখা আছে, সেই ক্ষেত্রে ঢেকে রাখা আছে, বাটকায় রাখা আছে, সেই ক্ষেত্রে পাতিলটা হবে কিন্তু বদ্ধ সিস্টেম। কারণ পাতিলটার গা বেয়ে কিন্তু বাহিরে হিট বের হয়ে যেতে পারে, সেখানে বাষ্প বের হবে না, কিন্তু হিট বের হচ্ছে, এই কারণে সেটা হবে বদ্ধ সিস্টেম। আর যদি ঢাকনা খুলে দেন তখন বাষ্পও বের হবে, শক্তিও বের হবে, তখন সেটা হবে খোলা সিস্টেম। বুঝা গেছে? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ, আইসোলেটেড সিস্টেম। পরের প্রশ্ন, 4 নম্বর। নিচের কোনটি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্দেশ করে? আচ্ছা, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। দেখেন তো, আমরা ক্লসিয়াসের সূত্র থেকে জানি dq = du plus
ডিডাব্লিউ। ওকে, আচ্ছা খেয়াল করেন, ডিকিউ মানে হচ্ছে কোনো একটা সিস্টেমে আমি কি পরিমাণ তাপ সরবরাহ করলাম বা প্রয়োগ করলাম। ডিইউ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডিডাব্লিউ মানে হচ্ছে সিস্টেম দ্বারা কৃত কাজ। ওকে, এবার খেয়াল করেন, আমরা কোনো একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হিসাব করার জন্য একটা কাজ করব। খেয়াল করেন, আমরা জানি ক্লসিয়াসের সূত্র প্রয়োগ করার জন্য 4টা প্রক্রিয়া আছে: সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সমউষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হিসাব করতে বলছে, তাহলে আমরা এখানে একটা কাজ করবো, আমরা সম আয়তন প্রক্রিয়া নিয়ে আসব। কেন? আমরা জানি সম আয়তন প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন হয় 0, তখন কৃত কাজ হয় 0। এখন আমি যদি এই কৃত কাজের মান 0 বসায় দেই, তাহলে আমি সেখান থেকে লিখতে পারবো ডিকিউ ইজ ইকুয়ালস টু ডিইউ। তাহলে আমি সিস্টেমে যে পরিমাণ তাপ সরবরাহ করব ওইটাই হবে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ওকে, এবার খেয়াল করেন, কোনো একটা সিস্টেমে যদি আমি তাপ সরবরাহ করি, সেই সরবরাহকৃত তাপকে আমরা দুইভাবে লিখতে পারি। খেয়াল করেন, কিউ, নর্মালি আমরা কিউ ইজ ইকুয়ালস টু লিখি এম এস ডেল টি। এম মানে বস্তুর ভর, এস মানে আপেক্ষিক তাপ, ডেল টি মানে তাপমাত্রার পরিবর্তন। কিন্তু গ্যাসের ক্ষেত্রে আমরা সেটা লিখি এন সি ডেল টি বা ডিটি, যেটাই লেখেন ডিটি। ডিটি লিখি যখন আমরা এটাকে ডিকিউ লিখি তখন এটাকে ডিটি লিখি। কিন্তু খেয়াল করেন, এখানে সি মানে হচ্ছে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ দুইভাবে হিসাব করতে হয়, হয় সিপি অথবা সিভি, শুধু সি লিখতে পারবেন না আপনি। এখন তাহলে আমরা এই ডিকিউকে আমরা দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে এন সিভি ডিটি মানে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, আরেকটা লিখতে পারি এন সিপি ডিটি। দুই ক্ষেত্রে অবশ্য ডিকিউ এর মান দুই রকম হবে। যাই হোক, যখন আয়তন স্থির থাকে তখন কোন সিস্টেমে গৃহীত তাপ এটা, যখন চাপ স্থির থাকে তখন সিস্টেমের গৃহীত তাপ হচ্ছে এটা। এখন এখানে আমি ডিকিউ এর কোন মানটা লিখব? এই মানটা লিখব। কেন? আমরা এখানে আয়তনটাকে স্থির ধরে নিছি। আয়তন যেহেতু স্থির, তাহলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের মাধ্যমে যে কাজ শক্তিটা পাবো আমরা সেটা লিখব। দেখেন, তাহলে ডিকিউ এর মান আমরা এখানে লিখব ওই কালি এন সিভি ডিটি ইকুয়ালস টু ডিইউ। ওকে, তাহলে দেখেন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কোনটা নির্দেশ করে? এন সিভি ডিটি। আয়তন স্থির রেখে কোনো একটা সিস্টেমে যে পরিমাণ তাপ আমি সরবরাহ করব পুরাটাই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে। এবং আমি কি পরিমাণ তাপ সরবরাহ করি? এনসিভিডিটি। তাহলে আপনি সবসময় খেয়াল করবেন, কোনো একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমরা সবসময় এই জিনিসটা দ্বারা লিখতে পারি, এনসিভিডিটি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখন পরের প্রশ্নে চলে যাই। 5 নাম্বার কি বলছে? অক্সিজেন গ্যাসের জন্য রুদ্ধতাপীয় রেখার ঢাল সমউষ্ণ রেখার ঢালের কত গুণ? আমরা জানি যে রুদ্ধতাপীয় রেখা সমউষ্ণ রেখা থেকে একটু খাড়া হয়। মনে করেন এটা হচ্ছে একটা সমউষ্ণ রেখার ঢাল, সমউষ্ণ রেখার গ্রাফ। একই গ্রাফে যদি আমি একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য গ্রাফ আঁকি, সেটা এইরকম হয়, মানে দ্রুত নিচের দিকে নামে। এক্ষেত্রে আমরা জানি যে সমউষ্ণ এটার ঢাল, আমরা ঢাল লিখবো, সমউষ্ণ ঢাল ইজ ইকুয়ালস টু গামা ইন্টু, সরি উল্টা লিখছি, এটা হবে রুদ্ধতাপীয় ঢাল। রুদ্ধতাপীয় ঢাল ইকুয়ালস টু গামা ইন্টু সমউষ্ণ ঢাল। ঢাল কি লিখতেছি বুঝলাম না, খেয়াল করেন। সমউষ্ণ রেখার ঢালকে যদি গামা দিয়ে গুণ করি তাহলে আমরা রুদ্ধতাপীয় রেখার ঢাল পাবো, যেখানে গামা মানে কি? গামা মানে হচ্ছে একটা ধ্রুবক। কোন একটা আদর্শ গ্যাসের সিপি এবং সিভি এর অনুপাত হচ্ছে গামা। এই গামা এর 3টা নির্দিষ্ট মান আছে, একটা হচ্ছে 1.33, একটা 1.4, আর একটা হচ্ছে 1.67। ওকে, এক পারমাণবিক গ্যাসের জন্য 1.67, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য 1.4, বহু পারমাণবিক গ্যাসের জন্য 1.33, এগুলো আমরা জানি। এখন খেয়াল করেন, আমাকে বলে দিছে অক্সিজেন গ্যাসের জন্য রুদ্ধতাপীয় রেখার ঢাল, অক্সিজেন গ্যাসের জন্য রুদ্ধতাপীয় রেখার ঢাল সমউষ্ণ রেখার ঢালের কত গুণ? আমরা জানি গামা গুণ। যেহেতু বলছে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে একটা দ্বিপরমাণুক গ্যাস, তার জন্য গামা এর মান হবে 1.4। ঠিক আছে, যেহেতু অ্যান্সার হচ্ছে গামা গুণ, তাহলে এখানে আমার উত্তরে তো গামা নাই, তাহলে আমার গামার মানটা দেখতে হবে। মান কত হবে? 1.4, কিন্তু পয়েন্ট আকারে কোনো মান দেওয়া নেই। 7/5, এটা মানে হচ্ছে 1.4। ওকে,
তাহলে দ্বিপরমাণুক যত গ্যাস আছে সবগুলোর জন্য রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢাল অপেক্ষা ঢালের তুলনায় 7.5 গুণ বেশি হয়। ঠিক আছে, এভাবে আমরা এক এক উপাদানের জন্য আমরা এক এক রকম গামার মান পাইতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন পরের প্রশ্নে চলে যাই। কোনো গ্যাসের জন্য CV = 3/2R হলে CP এর মান কোনটি? দেখেন, আমরা CP এবং CV এর সম্পর্ক জানি, CP - CV = R। CP বের করতে বলছে, তাহলে CV ওই পাশে চলে যাবে, আর এর সাথে যোগ হয়ে যাবে। CV এর মান দেওয়া আছে 3/2R, এটার সাথে একটা R যোগ করেন, 5/2R। অ্যান্সার হবে 5/2R। পরের প্রশ্ন, কার্নো চক্রের তৃতীয় ধাপে কি ঘটে? একটা কার্নো চক্র আঁকি আমরা, এখানে P, এখানে V দেখাইলাম। আমরা কার্নো চক্রের গ্রাফটা আঁকলে, কার্নো চক্রটা আঁকলে এরকম হয়, এই পরে এখান থেকে এই দিকে, পরে আবার উপরে। এখানে 4টা ধাপ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। প্রথম ধাপে সমষ্ণ প্রসারণ হয়, পরের ধাপে রুদ্ধতাপীয় প্রসারণ হয়, পরের ধাপে সমষ্ণ সংকোচন, পরের ধাপে আবার রুদ্ধতাপীয় সংকোচন। প্রথম দুইটায় প্রসারণ, পরের দুইটায় সংকোচন। প্রথমটা আর তৃতীয়টা সমষ্ণ, দ্বিতীয় আর চতুর্থটা রুদ্ধতাপীয়। তাহলে তৃতীয়টা কি হবে? সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচন। ওকে, পরের প্রশ্ন, কোন তাপীয় ইঞ্জিনের উৎসের তাপমাত্রা পূর্বের দ্বিগুণ করা হলে পরিবর্তিত দক্ষতা নিচের কোনটি হবে? আচ্ছা, কোনো একটা তাপ ইঞ্জিনের উৎস এবং গ্রাহকের তাপমাত্রা যদি জানা থাকে, তাহলে তার দক্ষতা বের করার ফর্মুলা আমরা জানি, ইটা = 1 - T2/T1। পার্সেন্টেজে লিখতে পারি, যেহেতু এখানে কোনো পার্সেন্টেজের কথা বলে না, আমরা লিখলাম না। ওকে, এবার দেখেন, আমাকে বলছে উৎসের তাপমাত্রা পূর্বের দ্বিগুণ করা হলে। উৎসের তাপমাত্রা বর্তমানে কত আছে? T1। এখন কি করব? আমি উৎসের তাপমাত্রা দ্বিগুণ করব, তাহলে দক্ষতা চেঞ্জ হবে। আমি ধরলাম দক্ষতা হচ্ছে এটা প্রাইম, তাহলে দক্ষতাটা এখন হবে কত? T2/ উৎসের তাপমাত্রা আগের দ্বিগুণ করে ফেললাম। এবার দেখেন, 1 - এই জিনিসটুকুকে আমি লিখতে পারি না, ½ × T2/T1 লেখা যায়, কোনো ঝামেলা নেই। এবার দেখেন, এই T2/T1 এটার একটা মান আমরা এখান থেকে পাবো না? T2/T1 এটার মান কত আসবে দেখেন তো, এটা এই পাশে, এটা এই পাশে, 1 - ইটা। ওকে, তাহলে এই T2/T1 এর মান এখানে বসান, 1 - ½ × 1 - ইটা। তা চলেন যোগ বিয়োগ করি বাচ্চা পোলাপানের মতো। হাফ দিয়ে এটাকে গুণ করলে হাফ হবে, 1 - ½ এটাকে গুণ করলে হবে প্লাস ইটা/2। 1 - ½ মানে হাফ, প্লাস ইটা/2, লসাগু করেন, ইটা +1/2। তাহলে দেখেন, আমি যদি উৎসের তাপমাত্রা পূর্বের দ্বিগুণ করি, তাহলে দক্ষতা হবে আগের দক্ষতা +1/2। অ্যান্সার হচ্ছে ঘ। পরের প্রশ্ন, কোন রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ বা কার্য সম্পাদন সহগ, এটার মান দেওয়া আছে 4। বলছে কম্প্রেসর কর্তৃক কৃতকাজের মান 1200 জুল হলে রেফ্রিজারেটরের ভিতর থেকে মোট কি পরিমাণ তাপ শক্তি বাইরে বের করে দেওয়া সম্ভব হবে? আচ্ছা, রেফ্রিজারেটরের কাজই তো হলো গিয়ে ঠান্ডা প্রকোষ্ঠ থেকে তাপকে বাহিরে নিয়ে ফেলে দেওয়া। তাহলে কোনো একটা রেফ্রিজারেটর এর কার্য সম্পাদন সহগ বা কার্যকৃত সহগ কে বের করার ফর্মুলা হচ্ছে Q1/W। Q1 মানে হচ্ছে সে কি পরিমাণ তাপ বাহিরে ফেলে দিতে পারে, W মানে হচ্ছে আমি বিদ্যুতের সাহায্যে ওই রেফ্রিজারেটরে কি পরিমাণ শক্তি সরবরাহ করি। কারণ বাহির থেকে কাজ যদি না করি, ঠান্ডা জায়গা থেকে তো আর তাপ বাহিরে গরম জায়গায় ফেলা সম্ভব না। তাহলে এই যে কাজটা, এটা আমি বিদ্যুৎ শক্তির সাহায্যে করি, এবং সেটা করে কে? কম্প্রেসর। তাহলে দেখেন, কম্প্রেসর কর্তৃক কৃতকাজের মান ডাব্লিউর মান দেওয়া আছে, কার্যকৃত সহগ বের করার ফর্মুলা কি পরিমাণ তাপ বাহিরে ফেলে দিচ্ছি / কম্প্রেসর কর্তৃক কৃতকাজ। ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে Q1 বের করতে বলছে, একদম সহজ। এই জিনিসটা আপনি জানলে চোখের পলকে করে ফেলতে পারবেন। KW, কে এর মান দেওয়া আছে 4, কৃতকাজের মান দেওয়া আছে 1200, তাহলে 4 × 12 = 4800
জুল। অ্যান্সার গ। ওকে, পরের প্রশ্ন 10, কোনো একটি বস্তুর গলনাঙ্ক 27 ডিগ্রি সেলসিয়াস এবং এর 100 গ্রাম ভরকে গলিয়ে তরলে রূপান্তর করতে এন্ট্রপি 120 জুল পার কেলভিন পরিমাণ বৃদ্ধি পায়, এর গলনের আপেক্ষিক সুপ্ত তাপ কত? ওকে, এন্ট্রপি পরিবর্তন ds ইজ ইকুয়ালস টু dq ডিভাইডেড বাই t, বা ডেল s ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি ডেল q ডিভাইডেড বাই t বা q ডিভাইডেড বাই t, যেমন ইচ্ছা লেখেন। এখান থেকে আমরা dq এর মান কি পাবো? dq এর মান আমরা পাবো tds, t মানে তাপমাত্রা, ds মানে এন্ট্রপির পরিবর্তন। এখন dq মানে জানো কি? ওই বস্তুটা যে গলছে, গলার জন্য কিছু তাপ শোষণ করছে না, সে শোষিত তাপ। যেহেতু গলনের জন্য সে তাপ শোষণ করছে, এই তাপটাকে আমরা এখন লিখতে পারি বস্তুর ভর ইনটু তার গলনের আপেক্ষিক সুপ্ত তাপ mlf, ওকে, ইজ ইকুয়ালস টু tds। এখান থেকে তার lf বের করতে বলছে, lf ইজ ইকুয়ালস টু আসবে tds ডিভাইডেড বাই m। সব বসায় দেন। t এর মান দেওয়া আছে কত? 27 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে নিতে হবে 300। ds এন্ট্রপির পরিবর্তন 120 ডিভাইডেড বাই m, m হচ্ছে 100 গ্রাম মানে 100 ইনটু 10 টু দি পাওয়ার -3। 100 300 এর মধ্যে যাবে 3 বার, 3 বার 360 ইনটু 10 টু দি পাওয়ার 3, এটা ঠিক আছে। পরের প্রশ্ন 11, কি বলছে? একটি তাপ ইঞ্জিন প্রত্যাবর্তী প্রক্রিয়ায় উৎস থেকে 1200 জুল তাপ শোষণ করে 300 জুল তাপ গ্রাহকে বর্জন করে। উৎসের তাপমাত্রা 600 কেলভিন হলে গ্রাহকের তাপমাত্রা কত? একটা ইঞ্জিন প্রত্যাবর্তী প্রক্রিয়ার শর্তই হচ্ছে কিউ সমানুপাতিক টি, তাপ এবং তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক। এখান থেকে আমরা লিখতে পারি না Q1 বাই T1 ইকুয়ালস টু Q2 বাই T2 সমানুপাতিক। আমাকে কি বলছে? গ্রাহকের তাপমাত্রা কত? গ্রাহকের তাপমাত্রা মানে T2 বের করতে হবে। T2 এর মান আসবে Q2 বাই Q1 ইন্টু T1। Q2 মানে ছাড়ছে কত? 300 জুল। Q1 মানে খাইছে কত? 1200 জুল। আর T1 মানে উৎসের তাপমাত্রা কত? 600। চলেন কাটাচিরা করি। 600 1200 মধ্যে যাবে 2 বার, 2 আবার এটার মধ্যে যাবে 150 বার। অ্যান্সার হবে 150 কেলভিন। গ। পরের প্রশ্ন, একটি বিচ্ছিন্ন পাত্রে, ইয়েস বিচ্ছিন্ন বলছে, এখান থেকে আপনি একটা ইনফরমেশন পাইলেন। বিচ্ছিন্ন পাত্রে কোনো গ্যাসের চাপ হঠাৎ করে অর্ধেক করা হলে এর আয়তন পূর্বের কত গুণ হবে? দেখেন, বিচ্ছিন্ন পাত্র মানে কি? বিচ্ছিন্ন সিস্টেম যদি হয় বিচ্ছিন্ন, তাহলে সে পরিবেশ থেকে তাপ নিতে পারবে না কিংবা তাপ পরিবেশে ছাড়তে পারবে না। তাহলে এটা কোন প্রক্রিয়া হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না। ওকে, তাছাড়া আবার আমাকে বলে দিছে চাপ হঠাৎ করে অর্ধেক করা হয়। হঠাৎ মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এখানে বলছে দেখেন, চাপ অর্ধেক করা হয়, আয়তন পূর্বের কত গুণ হবে? চাপ এবং আয়তনের সম্পর্ক লাগবে। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় জানি চাপ এবং আয়তনের সম্পর্ক হচ্ছে PV টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু ধ্রুবক। এখান থেকে আমরা লিখতে পারি P1 V1 পাওয়ার গামা ইকুয়ালস টু P2 V2 পাওয়ার গামা। আমাকে কি বের করতে বলছে? আয়তন পূর্বের কত গুণ হবে, মানে V2 বের করতে বলছে। ওকে, দেখেন আমি এটাকে লিখবো V2 ডিভাইডেড বাই V1 হোল পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু P1 ডিভাইডেড বাই P2। কোনো সমস্যা? এখানে V1 এর পাওয়ার আছে গামা, এখানে V2 এর পাওয়ার গামা। V1 কর নিচে লয়ে গেছি, দুইটার পাওয়ার সেম, হোল পাওয়ার দিয়ে দিছি P1 বাই P2। আমাকে V2 বের করতে হবে, কিন্তু V2 বের করার জন্য দেখেন উপরে একটা শিং আছে, শিংটা সরাইতে হবে। শিং সরাইয়া যদি ওই পাশে পাঠায় দেন কি হবে দেখেন তো? V2 বাই V1 ইজ ইকুয়ালস টু হবে P1 ডিভাইডেড বাই P2 হোল পাওয়ার 1 বাই গামা। এই পাশের পাওয়ার ওই পাশে চলে গেলে ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আপনাকে V2 বের করতে হবে। V2 কেমনে হবে? V2 ইজ ইকুয়ালস টু হবে P1 বাই P2। P2 মানে কি? পরের চাপ। পরের চাপ কত? পূর্বের অর্ধেক। ঠিক আছে, তাহলে P2 এর মান হবে হাফ P1, হাফ P1 1 বাই গামা। ক্যাচ ক্যাচ কাটা, হাফ উপরে চলে গেল 2 এর পাওয়ার 1 বাই গামা, 2 এর পাওয়ার 1 বাই গামা। ইয়েস, এই যে
2 টু দি পাওয়ার 1 বাই গামা। ঠিক আছে, আচ্ছা। আর হ্যাঁ আমাকে বলছে তো V2 বের করতে বলছে, পূর্বের কত গুণ হবে, পূর্বের এত গুণ হবে। আরে V1 আমি কি করবো, আশ্চর্য। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের খ। পরের প্রশ্ন 13 নম্বর। 13 পরে দাড়িটা বেশি বড় হয়ে গেছে না? আচ্ছা, ওটা ইউনিকোডের দাড়ি, ব্যাপার না, ভয় পায় না। সমষ্ণ প্রক্রিয়ায় কোনো সিস্টেমে 5000 জুল তাপশক্তি সরবরাহ করার ফলে পরিবেশের উপর কাজ সংগঠিত হয়, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কত বৃদ্ধি পাবে? এটা পড়ার সাথে সাথে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়া ক্লসিয়াসের ফর্মুলাটা লিখে ফেলবেন, dq = du + dw। dq এর মান দেওয়া আছে কত, 5000 জুল। আপনাকে du বের করতে বলছে, এবার হাক করে বয়া থাকবেন। এখানে বলছে যে সরবরাহ করার ফলে পরিবেশের উপর কাজ সংগঠিত হয়, কতটুকু কাজ সংগঠিত হয় বলে দেয় নাই। তাহলে আপনি এখান থেকে du কেমনে বের করবেন? কেমনে বের করবেন জানেন? এমনি বের করবেন, বলে দিছে সমষ্ণ প্রক্রিয়া, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তনই হবে না, অ্যান্সার হবে 0। বুঝতে পারছেন কেন? কারণ সমষ্ণ প্রক্রিয়া মানে কি, সমষ্ণ মানে উষ্ণতা সমান থাকবে, উষ্ণতা সমান মানে তাপমাত্রা সমান থাকবে। আর কোনো গ্যাসের তাপমাত্রা যদি আপনি চেঞ্জ না করেন তার তো অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে না। কারণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বলতে কি বোঝায় বলেন তো? গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বলতে শুধু তার গতি শক্তিকে বোঝায়। কারণ আদর্শ গ্যাসে কোনো বিভব শক্তি থাকে না, কারণ তাদের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল নাই, সুতরাং সেখানে বিভব শক্তি থাকবে না। আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বলতে আমি শুধু গতি শক্তিকেই বুঝবো, আর গতি শক্তি মানে হচ্ছে 3/2 nRT, যেখানে k সমানুপাতিক t। তাপমাত্রায় যদি আপনি চেঞ্জ না করেন গতি শক্তি কেন চেঞ্জ হবে? আর গতি শক্তি চেঞ্জ হবে না মানে তার অভ্যন্তরীণ শক্তিও চেঞ্জ হবে না, আপনি যতই তাপ দেন। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0। নাম দীক্ষায় অ্যান্সার বলে দিবেন, ম্যাথ করার দরকার নাই। পরের প্রশ্ন, একটি তাপগতীয় সিস্টেমের চাপ আয়তন লেখচিত্রের ক্ষেত্রফল থেকে কি পাওয়া যায়? মুখস্থ জিনিস, কাজ কেমনে মুখস্থ? খেয়াল করেন, যে কোনো প্রক্রিয়ার জন্য সমচাপ, সমায়তন, সমষ্ণ, রুদ্ধতাপীয় যে কোনো প্রক্রিয়ার জন্য আপনাকে পিভি এর গ্রাফ থেকে কাজ বের করতে হবে। কিন্তু কিভাবে করবেন? মনে করেন আমি সমচাপ প্রক্রিয়ার জন্য গ্রাফ আঁকবো। সমচাপ প্রক্রিয়ার জন্য গ্রাফটা হবে এরকম, চাপের মান বাড়বেও না কমবেও না। এখন আপনাকে এই গ্রাফ থেকে কাজ বের করতে বললো, মনে করেন বলে দিল কোনো একটা গ্যাসের আয়তন আগে ছিল এত এত, মনে করেন V1, কিছুক্ষণ পর তাকে চাপ দেওয়ার পরে, চাপ কমায় ফেলার পরে বা কিছু করার ফলে তার আয়তন, চাপ কমাবে কেন, আয়তন তাপ দিয়ে আয়তন V2 করা হয়েছে, কাজ কত হইল? আপনি যেটা করবেন, এখান থেকে উপরে একটা লম্ব আঁকবেন, এখান থেকে উপরে একটা লম্ব আঁকবেন। দেখেন তো এখানে একটা আবদ্ধ জায়গা তৈরি হয়েছে না? এই আবদ্ধ জায়গার যে ক্ষেত্রফল সেটাই হবে কাজ। কিভাবে দেখেন তো? এতটুকু বলতে কি বোঝায়? গ্রাফের উচ্চতা, প্রেসার, চাপ বোঝায়। এতটুকু বলতে কি বোঝায়? আয়তনের পরিবর্তন, ডেল ভি। দেখেন এখন যদি আপনি এই জায়গাটার ক্ষেত্রফল বের করেন, ক্ষেত্রফল কি হবে? পি ডেল ভি। এই পি ডেল ভি মানেই তো কাজ, জানি না? পি ডেল ভি মানে কাজ। এখন এটা যেই গ্রাফই হোক, সমায়তন প্রক্রিয়ার গ্রাফ হোক, সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ হোক, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ হোক, ক্ষেত্রফল বের করলেই আপনি কাজ পাবেন। আপনি চাইলে একক মিলায় দেখতে পারেন। প্রেসার, চাপের একক কি? প্যাসকেল। প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। ডেল ভি মানে আয়তনের পরিবর্তন মানে আয়তনের একক কি? মিটার কিউব। চলেন কাটাছিড়া করি। মিটার ইনভার্স টু মিটার, নিউটন মিটার মানে জুল, কাজের একক। বুঝতে পারছেন? তার মানে আয়তন এবং চাপ গুণ করলে কাজ পাওয়া যায় যে কোনো প্রক্রিয়ার জন্য। ক্ষেত্রফল মানে কৃতকাজ। পরের প্রশ্ন, রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয় কিভাবে? ক্লসিয়াসের সূত্র। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য, যে কোনো প্রক্রিয়ার জন্য আমরা ক্লসিয়াসের ফর্মুলা জানি এটা। রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে তাপের কোনো আদান প্রদান হবে না, dq হবে 0। dq যদি 0 হয় আমরা লিখতে পারি না du প্লাস dw ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে দেখেন এখান থেকে আমি কি করব? dw এর মান বের করব। তার মানে কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি কোনো সিস্টেম কাজ করতে চায় তখন তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে ঋণাত্মক, মানে অভ্যন্তরীণ শক্তি কমে যাবে। dw পজিটিভ মানে কৃত কাজ হচ্ছে পজিটিভ,
কৃতকাজ পজিটিভ মানে সিস্টেম প্রসারিত হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি সিস্টেম প্রসারিত হয় কৃতকাজ হবে পজিটিভ। কৃতকাজ যদি হয় পজিটিভ, অভ্যন্তরীণ শক্তি হবে নেগেটিভ। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নেগেটিভ মানে অভ্যন্তরীণ শক্তি কমে যাবে। অভ্যন্তরীণ শক্তি কমে যাবে মানে গ্যাসের তাপমাত্রা কমে যাবে। তাপমাত্রা কমে যাবে মানে সিস্টেম শীতল হয়ে যাবে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি কোনো একটা সিস্টেমকে আমি প্রসারিত করি সিস্টেম শীতল হয়ে যায়, যদি আমি ঠাস করে সংকুচিত করি সিস্টেম গরম হয়ে যায়। একটা উদাহরণ দেই, মনে করেন আপনার কান বাড়ায় কেউ ঠাস করে চটকানা মারলো, কানের ভিতরে যে গ্যাস আছে হঠাৎ করে সংকুচিত হয়ে গেল, সিস্টেম গরম হয়ে গেল। রুদ্ধতাপীয় সংকোচন, সিস্টেম গরম। অথবা লাইটার আছে না, লাইটার, ওরকম একটা লাইটার নিয়ে আপনি ঠাস করে নিচে ফাটান, ফাটানোর পরে এটা ধরেন, ধরে দেখবেন ঠান্ডা হয়ে গেছে, কারণ সেখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটা প্রসারিত হয়েছে, প্রসারণের ফলে সিস্টেম শীতল হয়ে গেছে। ওকে, যাক ব্যাপার না, এরকম আরও অসংখ্য উদাহরণ দেওয়া যায়, আপনি নিজেও চিন্তা করে সকল অনেক উদাহরণ বের করতে পারবেন। তারা দেখেন আমাদের 15টা MCQ সলভ করা হয়ে গেল। তাহলে যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য তো সলভ ক্লাসটা অবশ্যই খুবই হেল্পফুল হবে। যারা পরীক্ষা দেন নাই তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া পরীক্ষার লিঙ্ক থেকে পরীক্ষাটা দিয়ে এসে তারপর সলভ ক্লাসটি দেখে ফেলবেন। আমাদের প্রত্যেকটি সলভ ক্লাস দেখার পর লাইক করবেন, কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন যেন তারাও এখান থেকে উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে আপনাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।